সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ হেসান। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টে প্রতিদিন ঠিক এই সময়ে হাজির হয়ে যাই। আজকে রোজা চলছে এবং আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে মানুষের ঘরে ফেরার একটা চাপ থাকে এবং সবাই নারীর টানে বাড়ি ফিরে যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে পরিবারের সাথে, কর্মব্যস্ত জীবন ফেলে একটু হাঁপ ছেড়ে বাঁচে। সেই হাঁপ ছেড়ায় বাঁচা মানুষের গল্পই জানবো। গাবতলী থেকে আমাদের সহকর্মী ফেরদৌস যুক্ত হবে। ফেরদৌস, আপনি তো সকাল থেকে আছেন। গাবতলী মানে ব্যস্ততা, বাসের চাপ, মানুষের হাজারো স্বপ্ন চোখে। সেই স্বপ্ন চোখে নিয়ে মানুষ বাড়ি ফিরছে, সে বাড়ি ফিরে মানুষের গল্প জানাবে। আকাশ, হ্যাপেনিং পয়েন্টের দর্শকদের আপনার মাধ্যমে আমি স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাবতলী বাস টার্মিনালে, বাংলাদেশের বৃহত্তম বাস টার্মিনাল, যেখান থেকে সারা দেশের বাসই ছেড়ে চলে যায়। তবে বিশেষ করে উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমাঞ্চলের বাস সবচেয়ে বেশি ছাড়ে এখান থেকে, যে কারণে এই যাত্রীরা গাবতলী থেকে বেশিরভাগই যান। যদিও এখন রুট ভাগ হওয়াতে এবং আগে থেকে কাউন্টারের যারা পরিবহন, বিশেষ করে নামকরা যে পরিবহনগুলো আছে সেগুলো তাদের কাউন্টার বিভিন্ন জায়গায় ভাগ করাতে গাবতলীতে সেই আগের মতো সবাই উপচে পড়তে হয় না। অর্থাৎ কেউ কেউ আছেন যারা কল্যাণপুর থেকে, যারা কলেজ গেট থেকে পর্যন্ত তাদের বাস ছাড়েন, এমনকি কলাবাগান থেকেও এই ঈদের সময় বাস ছাড়া হয় উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের বাস। তো তারপরেও গাবতলী যেহেতু ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বৃহত্তম বাস টার্মিনাল, সেখানকার ভিড়ের চিত্র একটু আমার ক্যামেরা পার্সন নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন। সেটি হলো যে ঈদ উপলক্ষে আমরা যে ছবিটি আশা করি, যে উপচে পড়া ভিড় থাকবে, কাউন্টারগুলো সরগরম থাকবে, যাত্রীদের জন্য হাঁকাহাঁকি থাকবে, সেই চিত্রটা নেই। গাবতলী বাস টার্মিনালের যে চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি, এটি কিন্তু একদম সাধারণ সময়েও এই চিত্রটি থাকে গাবতলী বাস টার্মিনালে। তবে হ্যাঁ, এখানে একটু ভিন্নতা রয়েছে। সেটি হলো যে বিআরটি এর পক্ষ থেকে সার্ভেলেন্স বা ভিজিলেন্স টিম রাখা হয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রাখা হয়েছে, র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে রুটিন দায়িত্ব সেগুলো পালন করার জন্য তারা রয়েছেন, যাতে যাত্রীদের কোনো ধরনের বিঘ্ন না হয় যেতে। আর কাউন্টারের কথা যদি একটু বলি, সেটি হচ্ছে যে কোনো কাউন্টারে সাধারণত ফাঁকা পাওয়া যাচ্ছে, এ কারণে যে তারা আগে থেকেই তাদের বাসের টিকিটগুলো বিক্রি করে ফেলেছেন, যে কারণে কাউন্টারগুলোতে ভিড় নেই। শুধুমাত্র যাত্রীরা গাড়ির যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে আসছেন, চলে যাচ্ছেন। আবার ভিন্ন চিত্র হচ্ছে কিছু কিছু কাউন্টারে যাত্রীদের আনাগোনা রয়েছে। সেই বাসগুলো সাধারণত ভালো যাত্রী সেবা হয়তো বা দিয়ে থাকেন, সে কারণে যাত্রীরা সেই কাউন্টারগুলোতে আসছেন, ভিড় করছেন এবং তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। এবার ভাড়ার কথায় আসি। আবার আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে কোনো বাসের কাউন্টারে টিকিট নেই, অর্থাৎ তারা অগ্রিম বিক্রি করাতে টিকিট নেই। শেষ মুহূর্তে যে যাত্রীরা আসছেন, তারা আসলে এই কাউন্টার সেই কাউন্টার ঘোরাঘুরি করেও অনেক সময় টিকিট পাচ্ছেন না। আবার কোনো রুটে পর্যাপ্ত পরিমাণে টিকিট এখনও রয়েছে এবং যাত্রীরা যেতে পারেন। কেউ অবশ্য হতাশাও প্রকাশ করছেন যে ঈদ উপলক্ষে যেমনটি আশা করছিলেন তেমনটি যাত্রী পাচ্ছেন না। অর্থাৎ একটা মিশ্র চিত্র রয়েছে এই গাবতলী বাস টার্মিনালে। আরেকটি বিষয়, সেটি হলো বিআরটি এর একটা নির্ধারিত চার্ট দেওয়া হয়েছে, যে চার্টে প্রতিটি গন্তব্যের গাবতলী থেকে ভাড়া কত সেটা উল্লেখ করা হয়েছে। তবে এখানে যাত্রীরা বিআরটি এর যে ভিজিলেন্স টিম, তাদের কাছে যদি অভিযোগ করেন, তারা বেশি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সেই অভিযোগ তারা নিষ্পত্তি করছেন এবং বেশি ভাড়া আদায় করলে সেই ভাড়া তারা ফেরত দেওয়ার ব্যবস্থা তাদের রয়েছে। তবে একটি বিষয়, সেটি হলো কোনো যাত্রী যদি মধ্যপথে তাদের কোনো একটা গন্তব্যে যান, তখন সেক্ষেত্রে বাসের যে শেষ রুট, অর্থাৎ যে পর্যন্ত বাসটির যাত্রা করার কথা সেই পর্যন্তই ভাড়া দিতে হচ্ছে। এটা আসলে অনেক যাত্রীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেননা যখন সাধারণ সময় থাকে, সাধারণ সময়ে এটি করা হয় না। তবে কাউন্টার যারা সংশ্লিষ্ট তারাও বলছেন যে এটার মধ্যে এক ধরনের কৌশলও তাদের রয়েছে। কৌশলটা হলো যে তারা বলছেন যে বিআরটি এর যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়া তারা সারা বছর ধরেই গ্রহণ করেন না, কেননা যাত্রীরা সেই সময় সেই ভাড়াটা দিতে চান না। কিন্তু যখন ঈদের সময় আসে, যেহেতু ফিরতি ট্রিপে তাদের একেবারে ফাঁকা বাস নিয়ে ফিরতে হয়, সে কারণে তারা নির্ধারিত ভাড়াটি নেন। তবে নির্ধারিত ভাড়ার বাইরে যদি বেশি ভাড়া আদায় করা হয়, সেক্ষেত্রে যাত্রীদের কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ এখানে থাকছে। তারা পুলিশ কন্ট্রোল রুম অথবা বিআরটির কন্ট্রোল রুমে যদি তারা জানান, সেক্ষেত্রে তারা অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছেন। তবে অভিযোগ করছে কিনা, অভিযোগ করেন কিনা, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত সন্দেহে থেকে যাচ্ছে। তবে একটা বিষয়, যে এবারের যে যাত্রীদের ম্যানেজমেন্ট অন্যান্য বারের থেকে অনেক ভালো। এখন রমজান মাসে গাবতলীতে আসার যে পথটি,
সেই পথটিও বেশ ফাঁকা রয়েছে, যে কারণে যাত্রীরা কিন্তু কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা গাবতলীতে আসতে পারছেন। পরিবার পরিজন নিয়ে অনেকটা নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারছেন, কেননা পথিমধ্যে কোনো বড় ধরনের যানজটের অভিযোগ আমাদের চোখে পড়ছে না। ডিজেল সংকট নিয়ে একটা উদ্বেগ ছিল যাত্রীদের মধ্যে। সেই ডিজেল সংকট নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের যে উদ্বেগ সেটি আসলে কেটে গেছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই ডিজেল এখন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, যে কারণে বাসগুলোর আসলে শিডিউল বিপর্যয় করতে হচ্ছে না, বা কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা বিভিন্ন রুটে যেতে পারছেন। আসলে ঈদের সময় মানুষ কিন্তু মানসিকভাবে প্রস্তুতিও থাকেন যে তারা কিছুটা তাদের ভোগান্তি হবেই, সেই ভোগান্তি মাথায় রেখে তারাও যেমন বাড়িতে যাত্রা শুরু করেন, সেই ভোগান্তি কমার জন্য সরকারি যে উদ্যোগগুলো সেগুলোও থাকে। এর মাঝেও অনেক কিছুই হয়ে যায়, যেহেতু বেশি ভিড় থাকে, বেশি ভিড়ের কারণে হিমশিম খেতে হয়। কিন্তু এবারের যেহেতু ভিড় নেই, মানুষ কম, যাত্রী কম, সে কারণে এই হিমশিম খাওয়ার সুযোগ কম থাকছে। অনেকটা নির্বিঘ্নেই মানুষ বাসযাত্রা করতে পারছেন, এবং বাসযাত্রা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে যানজটও পড়তে হচ্ছে না। বলা যায় অন্য অন্য বারের চেয়ে এবারের ঈদ যাত্রা এখনো পর্যন্ত অনেকটাই নির্বিঘ্ন। কিছু ছোট ছোট অভিযোগ ছাড়া মানুষ বেশ শান্তিতেই এই গাবতলীর বাস টার্মিনাল দিয়ে বাড়ি ফিরতে পারছেন। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। ঈদে বাড়ি ফেরা মানুষের গল্প জানছিলাম আপনার কাছ থেকে। গাবতলী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস। এই মুহূর্তে একটু ঢাকা ছেড়ে যদি একটু সিলেটের দিকে যাই, সেখানে থেকে জানবো আমাদের মানুষের ঈদে বাড়ি ফেরা মানুষের গল্প। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান মাহি। মাহি, সিলেট থেকে যুক্ত আছেন, আপনি জানাবেন সিলেটের থেকেও তো অনেক মানুষ ঢাকার দিকে গন্তব্য করে। অনেকে ভাবে আসলে মানুষ ঢাকায়, সবাই আসলে ঢাকা থেকে যুক্ত হয় গ্রামে, কিন্তু গ্রাম থেকেও, সিলেট থেকেও, শহরগুলো থেকেও, জেলাগুলো থেকেও মানুষ ঢাকাতে আসে। এবং যারা ঢাকা থেকেই সিলেটে যাচ্ছেন তাদের গল্পটা জানবো আপনার কাছ থেকে। আকাশ, প্রথমে বলে রাখি যে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তাদের ঈদ যাত্রা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে, গতকালকে থেকে শুরু হয়েছে। আপনি ঠিকই বলেছেন, আসলে শুধু যে মানুষ ঢাকা থেকে আসলে তাদের প্রত্যন্ত অঞ্চলে জেলা শহরগুলিতে যাচ্ছেন এমনটি নয়, সিলেট থেকেও কিন্তু অনেক মানুষ রাজধানীতে যাচ্ছেন, রাজধানীতে গিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এবং এর বাইরে কিন্তু সিলেট থেকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের অনেক জেলায় কিন্তু অনেক মানুষজন যাচ্ছেন তাদের পরিবার পরিজনের সঙ্গে তারা ঈদ উদযাপন করছেন। আবার ঢাকা থেকেও অনেক মানুষ সিলেটে আসছেন। এবং সড়ক ব্যবস্থা এবং রেল ব্যবস্থার কথা যদি একটু বলি, সিলেটের রেল ব্যবস্থা কিন্তু স্বস্তিদায়ক। এবং কারণ সিলেট ঢাকা এবং ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেটের যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগ কিন্তু অনেকটা স্বস্তির মধ্য দিয়েই এবার কিন্তু মানুষজন যাতায়াত করছেন। এর বাইরে কিন্তু যদি সড়ক ব্যবস্থার কথা বলি, সড়ক ব্যবস্থায় কিন্তু মানুষজন অনেকটাই ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট, সড়কের ভোগান্তি, ভাঙ্গাচুরা রাস্তা, এসব কিন্তু সব মিলিয়ে রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে মানুষের যে কষ্টের গল্প, সেই কষ্টের গল্প কিন্তু ঈদ আনন্দে কিন্তু অনেকটাই কিন্তু কনভার্ট হচ্ছে। মানুষজন ঈদের আনন্দের উপভোগে কিন্তু এইসব কষ্ট ভুলে যাচ্ছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বাড়ি ফেরা মানুষের গল্প জানাচ্ছিলেন এবং সিলেটের মানুষের ঈদ আনন্দের কথা জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মাহি। সময় হলো কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট একটি বিরতির। ফিরে আসছি, একটু পর সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, এই মুহূর্তে আমরা সাভার যাব। ঈদে বাড়ি ফেরা মানুষের গল্প জানছিলাম। সেই গল্প জানতেই সাভার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সাভারে মানুষের ঈদে বাড়ি ফেরার যে যাত্রা, সেই যাত্রার কি খবর আছে এবং যাত্রীদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কোনো দুর্ভোগ পোহাচ্ছে কিনা, এবং সেই দুর্ভোগ লাঘবে প্রশাসন এবার কেমন ব্যবস্থা নিয়েছে জানাবেন। ধন্যবাদ আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি একদম ঠিক নবীনগরের যে বাস টার্মিনাল, যে দূরপাল্লার যে বাস টার্মিনাল, সেখানেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। শুধু এখন আমি সকাল থেকেই কিন্তু আমরা রাস্তার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি। দাঁড়িয়ে আছি একদম ঠিক যে শিল্প অধ্যুষিত এলাকা
কিন্তু একটু আগেই আমরা জানতে পারলাম যে শিল্প কারখানাগুলো কিন্তু এখন বন্ধ এবং বন্ধ হয়েছে, এবং তার পরপরই কিন্তু আপনি দেখছেন যে যাত্রীদের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে আমরা সকালবেলা এবং 11টায় 12টায়ও কিন্তু দেখিয়েছি যে তত একটা যাত্রীর কিন্তু চাপ ছিল না। এখন বেলা গড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এখন এরই মধ্যে কিন্তু প্রতিনিয়ত এই যাত্রীরা কিন্তু আসছে এবং বাসের অপেক্ষায় কিন্তু এখানে বসে আছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি কিছুটা রয়েছে, তবে যাত্রীরা নির্বিঘ্নে তারা যে বাড়ি যেতে পারছে যেহেতু যানজট নেই, যানজট নিরসনে। তবে আমরা দেখেছি যে বেলা গড়ার সাথে সাথে এই মাত্রই আমরা দেখলাম যে কিছুটা যে রাস্তায় কিন্তু বাসের যে চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাছাড়াও আমরা একটু প্রশাসনের সাথে কথা বলেছি, একটু আগে কিন্তু ঢাকা জেলা পুলিশের সাথে আমরা কথা বললাম। ঢাকা জেলা পুলিশ যেমনটি এখানে কিন্তু দেখলাম প্রত্যেকটা কাউন্টারে তিনি চেক দিচ্ছেন যে আসলে অতিরিক্ত ভাড়া যে নেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তারা চেক দিচ্ছেন। এছাড়াও রাস্তায় যেন কোনো যানজট না সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকা জেলা পুলিশ এবং এখানে ডিবি পুলিশ, এছাড়াও হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের যে তৎপরতা, এছাড়াও আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি তারা রাস্তায় কিন্তু নেমেছে। আমরা রাস্তার চিত্র যদি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে একটু আগেই কিন্তু রাস্তা যে ফাঁকা ছিল সেই ফাঁকা চিত্র কিন্তু এখন আর দেখা হয়তো বা মিলবে না, কারণ এরই মধ্যে কিন্তু রাস্তায় যে গাড়ির চাপ আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই। যেহেতু এটি কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যাব ভালুকায় আমাদের সহকর্মী আসাদুজ্জামান সুমনের কাছে। সুমন, আপনি আশা করি শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভালুকায় ঈদযাত্রায় মানুষের খবরাখবর জানাবেন এবং সেখানে সার্বিক প্রশাসন কেমন ব্যবস্থা নিয়েছে মানুষের ঈদ আনন্দকে বাড়ি দিতে এবং ঈদযাত্রাকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্প্রচারের জন্য জানাবেন আমাদের বিস্তারিত। দেখেছি যে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়ছে। প্রশাসনের কিন্তু সব ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে যাতে রাস্তাঘাটে কোনো রকম সমস্যা না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে এই যারা ঘরে ফেরা মানুষের ভিড় বাড়ছে। আমরা একজন পোশাক শ্রমিকের সাথে কথা বলবো, তিনি বাড়িতে এসেছেন, তার যাত্রা কেমন হলো আমরা একটু জানতে চাই। আপনার যাত্রা কেমন হলো? যাত্রা ভালো হয়েছে। ভাড়া কেমন হলো? ভাড়া 50 থেকে 100 টাকা নিচ্ছে আর কি। ঈদের জন্য বাড়ি যাচ্ছে, কি করেন আপনি? চাকরি করি, বাড়ি যাইতেছি ঈদ করতে। যাত্রা কেমন হলো? যাত্রা ভালো হয়েছে। বরাবরই ধরতে এইবারই যাত্রা ভালো হয়েছে। এত যানজট বালুকার কাছে গোপন দলে তিনি এসেছেন, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তিনি বলেছেন, কিন্তু রাস্তাঘাটে কোনো রকম যানজট সৃষ্টি হয়নি, কোনো রকম হয়রানির সৃষ্টি হয়নি। নির্বিঘ্নে কিন্তু তিনি নারীর টানে ঈদ করতে বাড়িতে যেতে পারছেন। তো মানুষের মধ্যে কাকা এই ছিল আমার কাছে ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভালুকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন। দর্শক, ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন ফেরদৌস, কামরুজ্জামান এবং আমাদের আরেক প্রতিনিধি কামরুজ্জামান এবং সুমন যুক্ত ছিলেন। ঈদের সার্বিক মানুষের ঘরে ফেরার গল্প আপনাদের জানাচ্ছিলাম আমরা হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, এই ছিল কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।